হাইকোর্ট কি আদেশ দিতে হলো যে আপনারা এদের বৃত্তি পরীক্ষা নেবেন, তাও 20%। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক স্যার। এটা আপনার কাছে আমরা শুনতে চাই, আপনার মাধ্যমে সরকারকেও দাবি জানাতে চাই, আপনার বরাদ্দ দিন, এই শিশু শিক্ষার অবস্থানটাকে আমাদের আরো সুদৃঢ় করা। আমাদের শহরের শিক্ষা একই কারিকুলাম আমরা পাঠদান করছি। আমাদের শহরে যে ধরনের শিক্ষক পাওয়া যায়, শহরের ছেলেমেয়েরা যেটুকু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, পরিবেশগত দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে যতটুকু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, গ্রামে কিন্তু সেটা নাই। এটা সকল ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই। শুধু শিক্ষা। আমরা তো তিনজনে একটা সার্ভিস থেকে এসেছি। আমাদের এই সার্ভিসে গ্রামের হাই স্কুল থেকে, কলেজ থেকে পাশ করা কয়জন আসতো? একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে সেই দেশের শিশুদের শিক্ষা বা শ্রেণী কক্ষে। শিশু শিক্ষা যদি বৈষম্যমুক্ত, আনন্দময়, বিজ্ঞানভিত্তিক ও মানবিক না হয়, তবে টেকসই উন্নয়ন এবং জাতি গঠন সম্ভব নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি শিশু তার পরিবার, অঞ্চল এবং অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সমমানের শিক্ষা লাভের সুযোগ পায়। শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল বা নম্বর পাওয়ার বিষয় নয়, এটি একজন সৎ, সৃজনশীল, দক্ষ এবং দায়িত্ববান নাগরিক গড়ে তোলার প্রক্রিয়া। আসসালামু আলাইকুম, আমি মেজর আমিন আহমেদ আফসারি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তির কথা আজকের বিশেষ পর্বে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু শিক্ষা নয়, বাংলাদেশের ভবিষ্যৎ, মানব সম্পদ উন্নয়ন এবং জাতির অগ্রগতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আজকের বিষয় বাংলাদেশের শিশু শিক্ষার দুরবস্থা এবং মুক্তির পথ। বাংলাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম এবং কিন্ডারগার্টেন বিভিন্ন ধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। এই বৈচিত্র্য আমাদের শক্তি হতে পারত, কিন্তু বাস্তবে মানের বৈষম্য, কাঠামোর সীমাবদ্ধতা, শিক্ষক প্রশিক্ষকের ঘাটতি, কারিকুলামের অসামঞ্জস্য, মুখস্থ নির্ভর শিক্ষা এবং প্রযুক্তিগত বৈষম্য সহ নানা চ্যালেঞ্জ আজ আমাদের সামনে রয়েছে। বিশ্বের অনেক দেশ যেমন ফিনল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন এবং আরও উন্নত দেশগুলো শিশু শিক্ষাকে জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থান দিয়ে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাদের অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি? বাংলাদেশের বাস্তবতায় কিভাবে একটি অন্তর্ভুক্তিমূলক, আনন্দময়, বিজ্ঞানভিত্তিক এবং মূল্যবোধ সম্পন্ন শিশু শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব? সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে আমাদের এই আলোচনা। আজ আমাদের সাথে রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ দুইজন আলোচক, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞতা, এবং দুজনই ভেটারান এবং দুজনেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা অনুরাগী এবং শিক্ষাবিদ এবং শিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। পরবর্তীতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন যুক্তি, তথ্য এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে আমরা খুঁজে দেখি আমাদের শিশু শিক্ষার সমস্যা ও মুক্তির পথ। তার আগে আসুন পরিচয় করিয়ে দেই আজকের অতিথিদেরকে আপনাদের সাথে। আমার ডান দিকে আছেন কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন, সম্মানিত সংসদ সদস্য, ঢাকা 16, এবং একজন শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী এবং বিশ্লেষকও বলা যায়। স্যার, আমি আপনার কাছে আসব। এর আগে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাঁ দিকে আছেন কর্নেল মোহাম্মদ দিদারুল আলম। তিনিও একজন গবেষক, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী এবং দীর্ঘদিন সামরিক পেশার পাশাপাশি শিক্ষা নিয়ে চর্চা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করছি, সেই আলোচনার মধ্যে দিয়ে বিদেশের যে শিক্ষা ব্যবস্থা এবং একটা জাতি গঠনের জন্য শিশুদেরকেই মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, এই চিন্তা থেকে বাংলাদেশের যে শিশু শিক্ষা, তা আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য কি? ধন্যবাদ মেজর আফসারি, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আপনার সুন্দর এই অনুষ্ঠানে আমাকে এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক কর্নেল আব্দুল বাতেন, আমাদের সবার শিক্ষক, আমাদের
ওনার ডাইরেক্ট ছাত্র হওয়ার যে আমার সুযোগ হয়েছিল 1978 সালে, তাকে আজকে কাছে পেয়ে খুব ভালো লাগছে। এবং আমার মনে হয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ওনাকে কাছে পাওয়াতে সুবিধাই হলো। আলোচনার কিছু অংশ আমি ওনাকে অনুরোধ করব ওই যাতে পার্লামেন্টে যদি মনে করেন সেখানেও হয়তো এটা নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করতে পারবে। আপনি জানেন শিশু শিক্ষা যে কোনো দেশের জন্যই এটা একটা মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, এটা অধিকারও বটে। এটা মানুষকে আল্লাহ পাক মায়ের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠান, কিন্তু তাকে মানুষ করতে গেলে তাহলে তাকে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে মানুষ হতে হয়, সে শিক্ষা ব্যবস্থা যদি ত্রুটি থাকে তাহলে সে মানুষটা হয়ে কোনো কোনো ক্ষেত্রে হয়তো অমানুষই হয়ে যেতে পারে। আমি অত কঠোর শব্দ ব্যবহার করব না, তবু বলতে চাই যে শিশু শিক্ষা আমাদের দেশ গঠনের জন্য, জাতি গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যদি আমরা ভুল করি, কারিকুলাম রচনা যদি ভুল করি, শিক্ষক নির্বাচনে যদি ভুল করি, বাচ্চাদেরকে সুষ্ঠু সুন্দর পরিবেশ দেওয়াতে যদি আমরা ভুল করি, এবং স্যারেরা যে আজকে পার্লামেন্টে আছে প্রথম বাজেট তারা পাশ করলেন, সে বাজেট বরাদ্দ যদি আমরা ভুল করি, এই সকল কিছু মিলে আমরা একটা দেশকে যদি সত্যি সত্যিভাবে একটা উন্নত দেশে নিতে চাই, তাহলে শিশুগুলাকে তাদের যুবক অবস্থায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া বেশি সময় নয়, এটা কিন্তু 14-15 বছরের বিষয়। এটা বাচ্চা যখন স্কুলে প্রথম ঢুকে সেখান থেকে তার গ্রাজুয়েশন করে যেতে গেলে তার 12-14 বছর একটা বয়স। এই 12-14 বছর যদি তাকে আমরা একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারি, মৌলিক অধিকার হিসেবে দিতে পারি, তাহলে দেশের উন্নয়নের অন্য কোনো বিষয় চিন্তা করতে হবে না। কারণ আপনি জানেন প্রত্যেকটা মানুষই কিন্তু ফিলোসফার। আল্লাহ তাকে চিন্তা করার শক্তি দিয়েছে, তার সৃজনশীলতার তৈরি করার সুযোগ আল্লাহ পাক তাকে দিয়েছে। আমরা শুধু তাকে পথ দেখাতে হবে। আর যারা পথটা দেখাবেন, এই পথ দেখানোর জন্য 4-5টা মাত্রা আছে। একটা মাত্রা হলো যে সরকারের বরাদ্দ। দুঃখজনক হলেও সত্য যে আমি যেহেতু কিন্ডারগার্টেন স্কুলের সাথে বহুদিন ধরে জড়িত, আমার বাচ্চারা যখন প্রথম স্কুলে যাই তখন আমাদের আজকে মাননীয় সংসদ কর্নেল বাতেন স্যারের স্ত্রী, উনি বাচ্চাদের সেই স্কুলের বাচ্চাদের প্রিন্সিপাল ছিলেন। কত সংখ্যক ছাত্রছাত্রী আছে আপনাদের অ্যাসোসিয়েশন? কথা বলছি এই জন্য যে এক্সাক্ট ফিগার কোথাও পাওয়া যায় না, কারণ ডাটা অনেক সময় থাকে না, কিছু স্কুল চলে আবার বন্ধ হয়ে যায়। তবে আনুমানিক 48 লক্ষ থেকে 60 লক্ষ মতো, অর্ধ কোটি, প্রায় অর্ধ কোটি ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে। প্রাইভেট এডুকেশন পাচ্ছে প্রায় 1.5 লক্ষের উপরে। প্রিসাইজলি ইন্টারনেটে সার্চ করে আজকে দেখলাম 1,70,000 মতো শিক্ষক শিক্ষিকা আছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো ওনাদের জন্য সরকারের কোনো বাজেট নেই। আজকে যদি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নেয় যে আমরা আগামীকাল থেকে স্কুলগুলো চালাতে পারবো না, তাহলে স্যার আপনার কাছে আমি একটু প্রশ্ন রাখবো, এটা সঞ্চালকের অনুমতি ক্রমেই, তাহলে সরকার কি এই বার্ডেনটা নিতে পারবে? এটা যাবে কোথায়? এটা তার সেবা দিচ্ছে, এই বাচ্চাগুলোকে শিক্ষায় দীক্ষায় সৃজনশীলতা সেবা দিচ্ছে, তাহলে তাদের জন্য সরকারের বাজেট কেন থাকবে না? প্রত্যেকটা স্কুল তারা মানুষের কাছ থেকে কোনো না কোনো ভাবে সাহায্য সহযোগিতা স্কুলগুলো চালাচ্ছে। আমরা বহুদিন ধরে দাবি তুলছি যে অলমোস্ট আমি একটা হিসাব করে দেখেছি প্রায় 20-22% মতো যে বাচ্চাদের লেখাপড়া এটা এই প্রাইভেট স্কুলগুলো চালায়। তাহলে সরকারের যদি এখানে কথা বলছি, সরকারের যদি এখানে যদি 1,000 কোটি বাজেট
টাকার বাজেট থাকে শিশু শিক্ষার জন্য, তাহলে তারা তো 20% এই কাজের জন্য সরকার তাদের জন্য বরাদ্দ রাখা উচিত, কিন্তু কোনো বরাদ্দ নেই। আমরা বহুদিন ধরে এটা বলে আসছি। আরো বৈষম্য আছে। বৃত্তি পরীক্ষা হয় বেসিক্যালি তার বাচ্চাদের একটা অ্যাসেসমেন্টের জন্য, ওদের একটু উৎসাহিত করার জন্য। বৃত্তি পরীক্ষা দিতে দিবে না, এবং এটা সরকারের উচ্চ পর্যায়ে, আমি নিজেও ট্রাই করেছি, সেক্রেটারির সাথে কথা বলেছি, ভাই দিবেন না কেন, সমস্যা কোথায়? এটা কি এই সরকারের সময় হয়েছে? না, এটা গত সরকারের সময়। সরকার দিবেন না কেন? কোনো যুক্তি দিতে পারে না। আপনি তো আমরা বুঝেন, আপনি কেন এলা করবেন না? এই করতে 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 শেষ পর্যন্ত আমাদেরকে কোর্টে যেতে হয়েছে। স্যার আমি আবার শুনবো আপনার কাছে। হাইকোর্টে গিয়ে আদেশ দিয়েছে, তার কাছ থেকে ঘুরে আসে একটা সেকেন্ড শেষ করে, হাইকোর্ট গিয়ে আদেশ দিতে হলো যে আপনারা এদের বৃত্তি পরীক্ষা নিবেন, তাও 20%। 20%, হ্যাঁ। এটা খুবই দুঃখজনক স্যার। এটা আপনার কাছে আমরা শুনতে চাই, আপনার মাধ্যমে সরকারকেও দাবি জানাতে চাই, আপনার বরাদ্দ দিন, এই শিশু শিক্ষার অবস্থানটাকে আমাদের আরো সুদৃঢ় করা দরকার। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আপনি হয়তো অবগত আছেন যে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, ইভেন এই যে অন্তর্বর্তী সরকারও শিক্ষা কমিশন করেনি। অর্থাৎ শিক্ষাটাই বাংলাদেশে 55 বছরে সবচেয়ে অবহেলিত একটা সেক্টর বলে আমাদের ধারণা, মানুষের ধারণা। আজকে যদি প্রাইভেটাইজেশন না হতো বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, তাহলে কল্পনা করা যায় বাংলাদেশের শিক্ষার অবস্থা কি হতো। সো আপনি শুনলেন, আমার মন্তব্য শুনেছেন, স্যারের কথা শুনেছেন। সেই আমাদের যে বক্তব্য, আমাদের যে চাহিদা, তার উপর আপনার মন্তব্য কি স্যার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার স্নেহের ভালোবাসার সহ আলোচককে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন। আমরা মনে হয় সকলে একটা তথ্য জানি যে বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসে স্বাধীনতার পর যে একটা শিক্ষা কমিশন হয়েছিল, ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন, তারা সময় নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন দিয়েছিল, সেটাও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। পরবর্তীকালে আরও একাধিকবার শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কোনো শিক্ষা কমিশনের প্রতিবেদন পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়নি। এক সরকার একটা করে যায়, পরবর্তীকালে এসে সেটা আবার পরিবর্তন হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয়। যে কারণে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা চলছে সেটা হচ্ছে যখন যেভাবে প্রয়োজন, যেটা করার প্রয়োজন, বা যখন যে দিক থেকে চাপ আসছে সেভাবেই একটা পরিপত্র জারি করে শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাডহক ভিত্তিতে, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই। কাজেই একটা জাতির ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের যেটা ফাউন্ডেশন শিশু শিক্ষা, এটাকে আমরা একটা ভবনের ভিত্তিপ্রস্তর মনে করতে পারি, করার বিষয় নয়। আসলে এটা হচ্ছে ভবনের প্রকৃত সত্য। হ্যাঁ, আসলে তাই। ভিত্তিপ্রস্তর, এই ভিত্তিপ্রস্তর যদি দুর্বল হয় তাহলে তো উপরে বহুতল ভবন হবে না। তো আমরা এই শিশু শিক্ষাটা আমাদের ক্ষেত্রে, আমাদের সমাজে যথেষ্ট গুরুত্ব পাইনি, কখনোই না। মানে যদি আমরা একটা কারণ উল্লেখ করি যে শিশু শিক্ষার এই বর্তমান দশা যে খারাপ অবস্থা, এটা প্রধান কারণ কি? আমরা ভালো পরিবেশ দিতে পারিনি, আমরা উপযুক্ত শিক্ষক দিতে পারিনি। কারণ এই পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে যেরকম ভবন বা অবকাঠামোগত সুবিধা প্রয়োজন, যে খেলাধুলার বা অন্যান্য সুযোগ সুবিধা প্রয়োজন, সেটা দিতে পারিনি। শিক্ষক আমরা দিতে পারিনি। স্বল্প বেতনে আমরা লোক নিয়োগ করে তাদেরকে দিয়ে আমরা জাতির ভবিষ্যৎ গঠন করতে চাই। এটা কখনোই সম্ভব নয়। যে সুযোগ সুবিধা এবং যে বেতন দেওয়া হয় প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে, এবং এমনকি হাই স্কুলের শিক্ষক যারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া শেষ করে, যারা এনটিআরসির মাধ্যমে নির্বাচিত হয়ে, তারা কিন্তু মেধায় উত্তীর্ণ হয়ে নির্বাচিত হয়ে আসে, হাই স্কুলে জয়েন করে তার বেসিক হচ্ছে 16,500 টাকা সম্ভবত। তো এটা তো এখন একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীর এই যে নতুন প্রস্তাবিত
যে বেতন কাঠামো আছে সেখানে কিন্তু এটা একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন। একজন ড্রাইভার সাহেবও 16,000 টাকা, 16,000 টাকা কোনো ড্রাইভার পাওয়া যায় না। পাওয়া যায় না স্যার। আমি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ওই ট্রাস্ট পরিচালিত অ্যাটলিস্ট 2টা প্রতিষ্ঠানের ট্রাস্টি হিসাবে একটা প্রতিষ্ঠানে একটা জরিপ কার্য পরিচালনা করেছিলাম যে সুপারিশ প্রদানের জন্য ট্রাস্টকে। দেখলাম যে একজন শিক্ষক 5, 6, 7 বছর থেকে কাজ করতেছে, তার চেয়ে ওই প্রতিষ্ঠানের এই পিওনের বেতন বেশি। কারণ সে ওই এমপিভুক্ত প্রতিষ্ঠান, অনেকদিন আগে জয়েন করেছে, প্রতি বছর তার কিছু ইনক্রিমেন্ট হয়েছে সরকারিভাবে, তার স্কেল পরিবর্তন হয়েছে, কিন্তু শিক্ষকের ইনক্রিমেন্ট নাই, কোনো স্কেল নাই, তাকে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয় এবং ওইটা দিয়েই মানে সন্তুষ্ট বলতে তার সন্তুষ্ট না থেকে উপায় নেই, তিনি তো অন্য কোনো পেশায় যেতে পারেন নাই। তো যেটা মোদ্দা কথা সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনার অভাব আছে। আমি মনে করি আপনি যে প্রসঙ্গটি জিজ্ঞেস করেছেন সেটাও শুধু ওই পরিকল্পনার অভাবের কারণেই। এখন প্রায় বলা চলে আমাদের যতটুকু আমি জানি আমাদের প্রায় 60,000 প্রাইমারি বিদ্যালয় হ্যাঁ সরকারি আমাদের সরকারে, এবং সেখানে মামলা মোকদ্দমার কারণে 30,000 প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নাই। 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে তো চলবে কিভাবে? অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 4টা মাত্র ক্লাসরুম, আমাদের এলাকায় একটা প্রতিষ্ঠান আছে 4টি ক্লাসরুম, কিন্তু শ্রেণী হচ্ছে 5টা। টিচাররা বসবে কোথায়? তারা একটাতে বসে, বাকি 3টাতে মেক ইট শিফট করে হ্যাঁ তারা ক্লাস পরিচালনা করে। তো শিক্ষক একবার বদলি হয়ে গেলে তার যে রিপ্লেসমেন্ট সাথে সাথে আসবে এমনটা নয়। লোকেশন যদি ভালো হয়, শহর হয়, সেখানে হয়, কিন্তু যদি গ্রাম পর্যায়ে হয় সেখানে হয় না। এই যে আমরা বৈষম্যের কথা বলি, আমাদের শহরের শিক্ষা একই কারিকুলাম আমরা পাঠদান করছি। আমাদের শহরে যে ধরনের শিক্ষক পাওয়া যায়, শহরের ছেলেমেয়েরা যেটুকু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, পরিবেশগত দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে যতটুকু সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, গ্রামে কিন্তু সেটা নাই। এটা সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রেই। শুধু শিক্ষা। আমরা তো 3 জনে একটা সার্ভিস থেকে এসেছি। আমাদের এই সার্ভিসে গ্রামের হাই স্কুল থেকে, কলেজ থেকে পাশ করা কয়জন আসতো? কালে মধ্যে যদি কেউ আসতো, আমরা জানি আসতো মাঝে মধ্যে, প্রত্যেক কোর্সে হয়তো 1-2 জন বা কোনো কোর্সে থাকতো না। তাকে খুব টাফ টাইম ফেস করতে হতো। তাকে এই নতুন পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা থেকে শহরের এবং ক্যাডেট কলেজ থেকে, অধিকাংশ শহরের এবং ক্যাডেট সৈনিকরা হয়তো গ্রাম থেকে কিছু, সৈনিক কিছু গ্রাম থেকে আসে। তো এই যে বৈষম্যটা, আচ্ছা আমরা শহরের কথাই বলি, আমরা একেবারে আমরা যেখানে 3 জনের এলাকায় বসবাস করি, আমাদের ঢাকা সেনানিবাসে কয়েকটা প্রতিষ্ঠান আছে, এর কয়েক গুণ প্রতিষ্ঠান আছে ঢাকা সেনানিবাস আশপাশে এলাকা দিয়ে। আমাদের ইভেন বরানী বিদ্যা নিকেতন নামের একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যার লোকেশন অত্যন্ত অভিজাত এলাকায়, কিন্তু সেখানকার লোক ওই বরানী বিদ্যা নিকেতনে তার সন্তানকে পড়ায় না। তারা চেষ্টা করে গুলশান বরানীর কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে অথবা ঢাকা সেনানিবাসের অন্তর্গত যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আশপাশের মিরপুর, কাফরুল বা এই গোটা এলাকা থেকে, মহাখালী গোটা এলাকা থেকে, এবং প্রচুর চাপ এখানে ভর্তির। হওয়া উচিত ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের মান হবে সমান। ইভেন একজন স্টুডেন্ট আমরা জানি ক্যান্টনমেন্ট বোর্ডের স্কুলে ভর্তি করাতে চায় পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। কেন? এটা তার ধারণা এটার মান ভালো, ওটার মান খারাপ। বাস্তবে তো তাই। তো এটা কেন হবে? এখানেই তো আমাদের সরকারের কর্তৃত্ব, এখানেই সরকারের দক্ষতা, কৃতিত্ব, যে তারা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সমমানে পরিচালনা করবে। আমাদের পুরান ঢাকা থেকে রাজুকে পড়তে আসে উত্তরা রাজুক মডেল কলেজে। স্যার একসময় তো জেলা স্কুলগুলো খুব ভালো ছিল, হ্যাঁ, এখন জেলা স্কুলগুলোর মান নাই। কেন? এটার কি কারণ? মান নাই, আমরা এটার কোনো সরকারি উদ্যোগ আমাদের দেশে শেষ পর্যন্ত তাদের মান ধরে রাখতে পারে না। আমি একেবারে ব্যর্থ বলবো না, তাদের মান ধরে রাখতে পারে না। নাকি একটা প্রবাদ আছে না স্যার, যে যত জানে তত কম মানে,
তো রাজনীতিবিদরা কি চায় যে জাতি অশিক্ষিত মূর্খ থাকুক? রাজনীতিবিদরা সম্ভবত এগুলো নিয়ে চিন্তা করে না, কারণ ওই আমাদের মাঠে ময়দানে যে আপনিও তো একজন অভিযোগগুলো, রাজনীতিবিদ, আশা করি আপনি এই অনুষ্ঠান থেকে গিয়ে সংসদে এই কথাগুলো বলবেন এবং জনগণের কথা আমাদের এই বিষয়গুলো নিয়ে সংসদে কথা হয় যে একটা প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলে একটা অভিভাবক বেশি বেতন দিয়ে তার বাচ্চাকে ভর্তি করে, যে পারে না বেতন দিতে তাও সে চেষ্টা করে তার বাচ্চা একটা প্রাইভেট কিন্ডারগার্টেনে যাক, কিন্তু ফ্রি প্রাইমারি স্কুলে তার বাচ্চাকে ভর্তি করতে চায় না। কারণ এখানে বাচ্চাটার প্রতিদিন রেগুলার টিচার আসবে কিনা, ক্লাস হবে কিনা, হলে টিচারের মন মানসিকতা পড়ানোর মতো আছে কিনা এই ব্যাপারে তিনি নিশ্চিত না। বেঞ্চ একটা ভাঙলে রিপেয়ার হয় না সহসা। কিন্তু প্রাইভেট কিন্ডারগার্টেনে যেটা হয়, যেহেতু তারা এটা তাদের এক ধরনের ব্যবসা হিসাবে তারা পরিচালনা করে, তাদের সফলতার উপরে নির্ভর করে এখানে স্টুডেন্ট পাওয়া না পাওয়া, তারা কিন্তু টাইমলি শুরু করে, পোশাকপাতির প্রতি যত্নবান হয়, ম্যানার এটিকেট, সালাম দেওয়া বা কিছু ইংরেজি কথাবার্তা শেখানো। আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু বাইলিঙ্গুয়াল, মানে আমরা নিচের লেভেল থেকে ইংরেজি এবং বাংলা পড়াই। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরেকটা বড় দুর্বল জায়গা হচ্ছে যে একদম শিশু শিক্ষা থেকে শুরু করে, সেটা হলো যে আমরা ভাষা জ্ঞান, উপযুক্ত ভাষা জ্ঞান দিতে পারি না। ভাষা জ্ঞান দিতে পারি না জন্য আমরা আরও বেশি টাকা খরচ করে আমাদের কিছু কিছু অভিভাবক তারা ইংলিশ মিডিয়ামে তাদের বাচ্চাদেরকে ভর্তি করে। অথচ আমাদের এই ন্যাশনাল কারিকুলামের যে ইংরেজি টেক্সট বইগুলো, ক্লাস 1 থেকে কোনো স্টুডেন্ট যদি ক্লাস 10 পর্যন্ত বইগুলা পড়ে, অনুসরণ করে, তার কিন্তু সকল ধরনের নিত্যনৈমিত্তিক জীবনের সকল ধরনের কথোপকথন তার খুব দক্ষতার সঙ্গে করতে পারা উচিত। স্যার, আমি আবার আসবো আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটা বিরতি। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, এত রাত জেগে আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় যাচ্ছি। স্যার, আপনি এতক্ষণ আইন প্রণেতার কথা শুনলেন, আমাদের মন্তব্য শুনলেন, এবং আপনি শিক্ষা বিষয়ে যে আপনি জড়িত, বিশেষ করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে তাদের সমস্যাগুলো আপনি তুলে ধরছিলেন। আপনি শেষ করতে পারেননি, আপনি সেটা শেষ করুন এবং স্যার যে কথাগুলো বলেছে তার উপর আপনার মন্তব্য শুনতে চাই। রাইট। প্রথমত হচ্ছে কি, আমাদের বিষয়ে যেটা নির্ধারণ করেছেন সঠিকভাবে, শিশু শিক্ষা সংক্রান্ত আমরা আলোচনার মধ্যে বসছি মূলত। তো এটার জন্য আমার প্রথম যে পরামর্শ থাকবে স্যারের মাধ্যমে পার্লামেন্টের কাছে, সেটা হলো আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যেভাবেই হোক না কেন গত প্রায় 15-16 বছর উনি ইংল্যান্ডে কাটিয়েছেন। ওনার একমাত্র মেয়েকে উনি ইংল্যান্ডেই লেখাপড়া করে বড় করেছেন। আগে যদিও ঢাকায় স্কুলে লেখাপড়া করতো, তো উনি স্কুলগুলোকে দেখেছেন। উনি পার্লামেন্টও বলেছেন, পার্লামেন্টের বাইরেই কথাটা বলেছেন যে আমার খুব লোভ হয় যে আমাদের বাচ্চাগুলোকে আমরা এরকম একটা প্রতিষ্ঠানে এখানে লেখাপড়া করতে পারি না, আমাদের প্রতিষ্ঠানগুলোকে এখানে আমরা এভাবে তৈরি করতে পারি নাই। আমি নিউ ইংল্যান্ডে বেশ কিছু স্কুলে বোঝার চেষ্টা করেছি, জার্মানিতে গিয়ে দেখেছি, বেলজিয়ামে গিয়ে দেখেছি, এবং ইউরোপের আরও বিভিন্ন দেশে আমি কিছু স্কুলে ভিজিট করেছি। আমার বাচ্চারা যেহেতু একসময় আমেরিকায় লেখাপড়া করেছে, সেখানে আমি গিয়ে বোঝার চেষ্টা করেছি। প্রথম কথা হলো, আমরা যে শিক্ষা কমিশনগুলো করেছি, আপনার মাধ্যমে স্যার এই বক্তব্যটা আমি চাই যে পার্লামেন্ট উঠুক। শিশু শিক্ষার জন্য, অর্থাৎ প্রাইমারি শিক্ষার জন্য আলাদা কমিশন দরকার। আপনি যখন একটা বিশাল কমিশনকে এন্টার শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে দিবেন, তারা ফোকাসড ইন হয়ে যায়। এই জন্য শিশু শিক্ষাটা যেহেতু মৌলিক ফাউন্ডেশন, স্যার আমাদের তো আলাদা মন্ত্রণালয় আছে, বাট ও তো দুর্বল মন্ত্রণালয়। এটাকে সবচেয়ে বেশি শক্তিশালী করা উচিত। এটা সবচেয়ে বেশি শক্তিশালী হওয়া উচিত। ওখানে বীজ আমার মনে হয় বাংলাদেশে যে 2-3টা মন্ত্রণালয়কে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, এটার মধ্যে একটা হলো এলজিআরডি মিনিস্ট্রি, যেখানে ডিসি সাহেবদেরকে ধরে রাখে, কথাবার্তা বলছে। তারপর অর্থ মন্ত্রণালয়,
কোনো কোনো ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্রণালয় বলে মনে করা হয়। আমি তো মনে করি সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় হওয়া উচিত হচ্ছে শিশু শিক্ষা মন্ত্রণালয়। কারণ এদেরকে যদি আমি সত্যিকারভাবে কাঠামো দিয়ে, পরিকল্পনা দিয়ে, বাজেট দিয়ে, একদম একটা একটা ডিটেইল লেআউট পরিকল্পনা দিয়ে যদি আমি আগাতে না পারি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার থেকেই যাবে, আলোর মুখটা দেখবো না। সুতরাং কীভাবে আমরা এই কিন্ডারগার্টেন স্কুলকে, কীভাবে প্রাইভেট শিক্ষা ব্যবস্থাকে এবং কীভাবে সরকারি ব্যবস্থা মানে শিক্ষা ব্যবস্থাগুলোকে, বা এমপিভুক্ত হচ্ছে একটা মধ্যম ব্যবস্থা, এটা না সরকারি না বেসরকারি, যেভাবে হোক না কেন একটা সহযোগিতা দেওয়া আর কি। দেশের যে বাজেট, এই বাজেটকে কিভাবে একটা বিশাল অংশ শিশুদেরকে তৈরি করার জন্য, আগামী দিনেই তাদেরকে কিভাবে আমরা সুনাগরিক করব, তাদেরকে কিভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসবো, এগুলো নিয়ে আলাদা কমিশন করে, আলাদা বাজেট করে একটা কাজ করার সুযোগ সেখানে আছে। আমি একটা শুধু উদাহরণ দিই, সবাইকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে এমন কোনো দরকার নেই, সবার পক্ষে সম্ভব না। যারা গবেষণায় যাবে, উচ্চতর যারা বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য যাবে, তাদের উচ্চশিক্ষা তাদের দরকার। আমাদের দরকার হচ্ছে আমাদের মতো দেশে, উন্নয়নশীল দেশে, আমাদের শিশু শিক্ষার পরের যে ধাপটা, সেখান থেকে কিন্তু কারিগরির দিকে যেতে হবে, স্কিল ডেভেলপমেন্ট। কারণ আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে দেশে হোক বা বিদেশে হোক, তাহলে তার কিন্তু তার যে অবস্থান সেটা খুব নড়বড় হবে। স্যার, আপনি যে কোনো পেশায় বলেন না, এখানে স্যার ঠিক স্কিলের কথায় যখন আপনি আসলেন, মানসিকতা আপনি যতটা বললেন, প্রতিষ্ঠান, সরকার, এই সমালোচনা, অভিভাবকের ভূমিকা। আপনি দেখেন বিদেশে একটা বাচ্চাকে, আপনি চীন দেখেন, জাপান দেখেন, ঘরের সকল কাজ স্কুলে শেখানো হচ্ছে। কিন্তু আমাদের অনেক অভিভাবকরা কিন্তু তার বাচ্চারা গিয়ে ওখানে কাজ করুক, একটা বাগান করুক, একটা কিছু তৈরি করুক, একটা রান্না করুক, এটা নিয়ে কিন্তু তাদের মানসিকতা তৈরি হয়নি। আপনি কি মনে করেন? না, ইউ আর ভেরি রাইট। সেটা হলো যে কি, যেহেতু আমাদের কাঠামোটা, অ্যারেঞ্জমেন্টটা খুব পরিকল্পিত নয়, এটা শুধু পুঁথিগত একটা স্কুল, এটা পুঁথিগত সম্ভব একটা কাট অ্যান্ড পিস, মানে কিছু ওখান থেকে নিলাম, কিছু ওখান থেকে নিলাম, Experimental চলছে। কিছু ভাবলাম, আপনি একটা জিনিস ভাবলেন, আমি সেটা, নো, দিস ইজ নট দ্য ওয়ে ইট শুড গো। আমার কথা, স্পেসিফিক কথা হলো যে শিশু শিক্ষা নিয়ে আলাদা কমিশনের মাধ্যমে আমাদের বিশ্বের যারা ভালো ভালো দেশগুলো শিশু শিক্ষা নিয়ে কাজ করে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, তাদের মডেলগুলোকে অ্যানালাইসিস করে গবেষণার মাধ্যমে আমরা কীভাবে আমাদের দেশকে শিশু শিক্ষাকে সাজাতে পারি, এইটার জন্য কাজ করার একটা সুযোগ আছে। 2 নম্বর হলো, বারবার বলছি, বাজেট। আপনি যদি এটার পিছনে টাকা ব্যয় না করেন, যেন গতবার আমরা টকশোতে আমাদের সাকিব আলী বলে গেছিলেন, কোনো একটা মন্ত্রণালয় যদি মনে করে একটা পার্টিকুলার জায়গাতে কোনো বাজেট নাই, তাহলে আপনি বুঝবেন যে এটা কোনো গুরুত্ব নেই। আপনি শিশু শিক্ষার কথা বলবেন, অথবা শিশুর পিছনে আমরা কোনো খরচ নাই, তাহলে কেমন করে হবে? সুতরাং বাজেট ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জানি বাজেটের আমাদের স্বল্পতা আছে, আমাদের টানা হেঁচড়া আছে, বাট উই হ্যাভ টু প্রায়োরিটাইজ। আমি গতবার আপনাকে বলেছিলাম একটা টক শোতে যে আমাদেরকে প্রায়োরিটি ঠিক করতে হবে, যে কোনটা আগে। আজকের শিশুর পিছনে আমি যদি ব্যয়টা ঠিক মতো করতে না পারি, তাহলে তাকে তো মানুষ করতে পারবো না। যদি সে মানুষ করতে না পারি, তাহলে দেশ কারা চালাবে? সুতরাং এইখানে একটা নীতিগত একটা অবস্থান নেওয়ার একটা দরকার আছে। স্যার, আপনি বাজেটের কথা যেটা বললেন, আমি আপনার অবগতির জন্য বলছি, আমাদের যে প্রতিমন্ত্রী আছে প্রাইমারি শিক্ষার, উনি ক্ষোভ প্রকাশ করলেন যে এই বিল্ডিং 100 বছর টেকার কথা 20 বছর আগে তৈরি হয়েছে, সেটা পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে প্রাইমারি স্কুলগুলো। এটা দুঃখজনক, দুর্নীতি। তো বাজেট দেওয়া হলো কিন্তু দুর্নীতি রোধ করা গেল না, তাহলে ওই বাজেট তো কোনো কাজে লাগবে না। এটা কারণ হচ্ছে ওই যে আপনি যে শিশুটাকে ঠিকমতো শিক্ষা দেন নাই, সে দুর্নীতিবাজ হয়েছে, সে তো গিয়ে কদিন পরে চোর হবে। কারণ তার মধ্যে নৈতিকতাটা দেওয়া যায়নি, মানবিজ্ঞান, তার মধ্যে মানবতা বোধটাকে তৈরি করা হয়নি, তাকে মানুষ করার যে সিস্টেম, আমি সেই সিস্টেমে তাকে নেইনি। সুতরাং তাকে তো মানুষ বানাতে হবে। আমি একটা প্রথমেই বলেছিলাম যে মা বাবার মাধ্যমে আমরা জন্মগ্রহণ করেছি আল্লাহর মেহেরবানিতে। মানুষ করবে তো আমাদের যারা শিক্ষক, তারা
এই যে আমাদের সামনে বসে আছেন, উনি তোমার আমার দুজনের শিক্ষক ছিলেন না? ওনার কাছে ভালো লাগছে না যে আমার ছাত্র আজকে আমার সাথে বসে এখানে টক শো করছে। স্যার আমাদের কত বকা দিয়েছেন, এই যে আমি তো গ্রামে লেখাপড়া করে আছি, বাংলা ঠিক মতো বলতে পারতাম না, স্যার কত বকা দিয়েছেন ক্লাসরুমের মধ্যে, না এটা এইভাবে হবে না, এই শব্দটা কি বললে, এটা কি, এটা এইভাবে বলেন, এইভাবে বলতে হবে। আমরা একাডেমিতে একেবারে হাতে কলমে স্যার আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমাদের পিছনে অবদানটা রেখেছেন বলেই আজকে এখানে বসে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা কয়জন পাচ্ছে? পাচ্ছে না তো। সেই জন্য বলছি, একটা শিশুর উপরে যে আমি যে বিনিয়োগটা করব, এই বিনিয়োগটা যদি যথাযথ না হয়, এটা সুপারভিশন করতে গেলেও কিন্তু শিশুর উপরে বিনিয়োগটাকে অত্যন্ত জোরালোভাবে করতে হবে এবং অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে। এটার জন্য যদি বিদেশি কোনো কনসালটেন্ট নিয়োগ করতে হয়, আমি যদি পোর্টের জন্য কনসালটেন্ট নিয়োগ করলে আমার হবে না। আমাকে কিন্তু শিশু শিক্ষার জন্য পৃথিবীতে যারা শিশু শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে, ইউরোপিয়ান কিছু কান্ট্রি বা যেখানে হোক, আমরা যদি মনে করি তাদেরকে কনসালটেন্ট নিয়োগ করে হলো ওই শিশু শিক্ষাগুলোকে আমাদেরকে একটা অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের নিতে হবে। আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই দাবি জোরালো করতে চাই। আর বৈষম্য যেটা আছে, যে প্রাইভেট স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, সরকারি প্রাথমিক স্কুল বা অন্যান্য, তাদের মধ্যে একটা সমন্বিত একটা কাঠামো তৈরি করার দরকার আছে। সিলেবাস, কারিকুলাম, আমি কি শেখাবো, এক একজন এক এক উদ্ভট চিন্তা করে অনেক কিছু শেখাচ্ছে, কি ধারণ করতে পারে আমি তো জানি না। আমার মনে পড়ে স্যার তো আমাদের আর বহুত আগের ক্লাস 1 আমরা কিন্তু একটা বই পড়তাম, তাই না স্যার? আমাদের সময় তাই ছিল, শিশু শিক্ষা একটা বই, মদন মোহন তর্কালঙ্কার, ক্লাস 1-এ একটা বই। আমি তো ক্লাস 2-তে গেলাম তো 2টা বই, এইভাবে ক্লাস 3-তে গেলাম 3টা বই, মানে এটা বাড়ছে। একটা বই যদি পড়ানোর একটা বই এর মধ্যে সেকশন থাকবে, একটা কথা বলছি আর কি, এটা শিক্ষাবিদেরা আরো বেশি ভালো বলতে পারবেন। আমার কথা হলো, আপনি কিন্ডারগার্টেন স্কুলগুলো তো অনেক লোড দিয়ে দিচ্ছেন, অনেকগুলো বই দিয়ে দিচ্ছেন, কাজের মধ্যে বোঝাটা ছেলেটা বা বাচ্চাটা মেয়েটা ক্যারি করতে পারে না, পিতা মাতারা গিয়ে তার লোড তাকে দিয়ে চলে যাচ্ছে এর মধ্যে। দিস ইজ হাউ ইট ক্যানট জাস্ট গো অন। আমার কথা হলো, আমাদেরকে কারিকুলামটাকে এমন করে সাজাতে হবে যাতে করে সে মজা পায়, আনন্দ পায়, এবং স্কুলে যাওয়ার জন্য সে পাগলামি করে, বাসায় থাকতে চাইবে না, সে স্কুলে যেতে চাইবে, স্কুলের প্রতি অ্যাটেনশন। আমি একটা উদাহরণ আপনাকে দিই, সরি আমি একটা রিলেভেন্ট কথাটা বলার জন্য উদাহরণটা আনছি। আমার এক বন্ধু আমেরিকাতে একবার আমাকে একটা বাচ্চার হসপিটালে নিয়ে গেল, আমি তো বেড়াতে গেলাম, তুই ওখানে গিয়ে দেখলাম, আমার কাছে মনে হলো আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে আসছি। কেন? এইখানে খেলার সামগ্রী, এইখানে বই, এখানে ছবি আঁকা, এটা কি রে, তুমি তো আমরা নিয়ে আসছো হসপিটালে, হ্যাভ আই কাম টু এন স্কুল? নো, এই হসপিটালটা এমন করে ডিজাইন, বাচ্চারা সেখানে যাওয়ার জন্য পাগলামি করে, কারণ হসপিটাল কথা বলে বাচ্চারা তো ভয় পায়, ইঞ্জেকশন দেবে কিনা, ওষুধ খাওয়াবে কিনা, তারা এমন করে অ্যারেঞ্জমেন্ট করেছে বাচ্চারা সেখানে যেতে চায়, শিশু বান্ধব পরিবেশ। আমার কথা হলো যে স্কুলগুলোকে এমন করতে হবে, কারিকুলামটা এমন হইতে হবে যাতে করে সে সেখানে আনন্দ পায়, আনন্দময় পরিবেশ, এই পরিবেশের মাধ্যমে সে মানুষ হওয়ার জন্য স্বপ্ন দেখে। সুতরাং এই বিষয়টাকে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আরেকবার আসবো আপনার কাছে। স্যার, আমরা এতক্ষণ আলোচনায় যেটা বুঝলাম, সরকারি প্রচেষ্টার চেয়ে প্রাইভেট প্রচেষ্টাটা অনেক বৃহৎ আকারে তৈরি হয়েছে বাংলাদেশে, এবং সরকারি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি একটা বিশাল রোগে পরিণত হয়েছে। এর বাইরে স্যার, এই যে আমরা শিক্ষা নিয়ে আজকে আলোচনা করছি, এটা কি একটা সরকারের দায়িত্ব শুধু, নাকি এর পেছনে কোনো অদৃশ্য শক্তি এই দেশের স্বাধীনতার পর থেকে, আপনি দেখেন স্বাধীনতার আগে যে জেলা স্কুলগুলো ছিল তার ঐতিহ্য এখন নাই, তো এটাও কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে, যে আমাদের স্কুলের সিলেবাস বাইরে থেকে আসতো, আমাদের প্রিন্ট হতো বই বাইরে থেকে, সেটা কতটুকু দায়ী, বা সেখানে আমাদের কি গভীরভাবে চিন্তা করার বিষয় আছে কিনা? ধন্যবাদ। একটি খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এবং সময় উপযোগী প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আমাদের
আমাদের অন্তরের গভীরে অনেক ব্যথা আছে। শুধু প্রিন্ট হতো না, চেঞ্জ করে দাও কোথায় কি মানে কারিকুলামটাই তৈরি হতো একটা বিশেষ দেশে। বাইরে থেকে। আমি একটা কথা বলি, বিগত সরকার যে অনেক ঢাক ঢোল পিটিয়ে অনেক খরচ করে শিক্ষা কমিশন করেছিল, তারা শিক্ষা ব্যবস্থার একদম আমূল পরিবর্তনের জন্য অনেক কিছু করেছিল। সেখানে আমাদের এই মাধ্যমিক পর্যায়ের প্রথম দিকে 6-7-এর যে ইতিহাস বইয়ের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের ছবি ছিল না, শ্রেষ্ঠ কমান্ডারদের ছবি ছিল না। কিন্তু আমাদেরকে যারা আমরা মনে করি সহায়তা করেছে, আমাদেরকে স্বাধীন করে দিয়েছে, মানে আমরা যাদের সহায়তায় স্বাধীনতা পেয়েছি, আমরা মনে করি তাদের ছবি ছিল, অথচ তারা মনে করে যে তারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। অর্থাৎ স্বাধীনতার ইতিহাসটাও শুধু স্বাধীনতার ইতিহাস না, শুরুতে ছিল মনে হয়, পরে পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, মানে এটা তো প্রতিবাদের পরেই পরিবর্তন হয়েছে। মানে এভাবেই আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটা ডেস্টিনেশন ঠিক করতে হবে, তো যে আমাদের জাতিকে স্বাধীন মুক্ত আমরা কোথায় নিয়ে যাব, আমাদের পেছন কি, বর্তমান কি, আমাদের ভবিষ্যৎ আমরা কি, সেটা নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা সেটা করতে পারি নাই। জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার এই যে বর্তমান অবস্থা, এটা এই 50 বছর হয়ে গেল। 50 বছরের আগেও কিন্তু আরো 25 বছর ছিল এই অবস্থা। অনেকটা 50-55 বছর হয়ে গেল, আমরা কি একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থা করতে পারি না? হ্যাঁ, আমরা মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে আমাদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু এই ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা, আমি আধুনিক বলি না, কারণ ধর্ম শিক্ষার মধ্যেও আধুনিক শিক্ষা আছে, অনেক কিছু আছে আধুনিক। তুমি নিজে যেটা পছন্দ করো, ছোট্ট হাদিস, নিজে যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। তুমি যদি বিশেষ কিছু খাও প্রতিবেশীকে দাও, দিতে না পারলে এটা উচ্ছিষ্ট অংশ বাইরে ফেলিও না, তারা দেখলে কষ্ট পাবে। এই যে শিক্ষাটা, এটা তো ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমাদের কাছে দেশপ্রেম ইমানের অঙ্গ। আচ্ছা, এটার কাজে এটাকে আমি সাধারণ জেনারেল এডুকেশন বলি, যেখানে আমাদের এই যে বিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য শিক্ষা ব্যবস্থা আছে, এগুলো সমস্ত সমন্বিত করে করা যায় না। অনেক মুসলিম দেশে আছে, মালয়েশিয়া আছে, সৌদি আরবে আছে, একটা লেভেল পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে এই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, একটা লেভেল পর্যন্ত। তারপরে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে তার কিন্তু বেসিক হয়ে গেল, তার ধর্ম, তার জাতিসত্তা, তার ইতিহাস, মানে মানবিক মানুষ তৈরি করার জন্য। হ্যাঁ, মানবিক মানুষ তৈরি করার জন্য যে ভূমিকাটা দরকার, যে শিক্ষা দরকার, সেটা তার শেখা হয়ে গেল। এখন সে কি হবে? সে বিজ্ঞানী হবে, সে ম্যাথমেটিশিয়ান হবে, সে বড় আলেম হবে, স্পেশালাইজড হবে, শিক্ষা তখন সে গ্রহণ করবে। এটা তো আমরা করতে পারি, কিন্তু আমাদের কোনো সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ আছে বলে আমার মনে হয় না। তবে মাদ্রাসা শিক্ষার মধ্যে সাধারণ শিক্ষার অনেক কিছু ঢুকানো হয়েছে ইদানিং, কিন্তু এইটাকে, এই বিভাজনটা না রাখা এবং এই কিন্ডারগার্টেন যে নামক প্রতিষ্ঠানগুলো, এগুলো কিন্তু সমাজের প্রয়োজনে উৎপত্তি হয়েছে। যদি চাহিদা না থাকতো, যদি এই মোড়ে একটা চায়ের দোকানের কোনো গ্রাহক না থাকে, তাহলে কি চায়ের দোকান এখানে হবে? যখন একটা চায়ের দোকানদার দেখবে যে এখানে তার যে সার্ভিস দেওয়ার ক্যাপাসিটি, তার চেয়ে বেশি কাস্টমার আসছে, তখন আরেকজন ভাববে যে আমি আর একটা পাশে দেই। এইভাবে প্রতিষ্ঠান গড়ে উঠছে এই কিন্ডারগার্টেনগুলো। এটা তো চাহিদা আছে সমাজে। তার মানে আমরা সরকারের পক্ষ থেকে চাহিদা পূরণ করতে পারছি না, জন্য প্রাইভেট উদ্যোগগুলো শূন্যস্থান পূরণ করার জন্য। স্যার, আপনার কাছে স্যার একটা জিনিস তো পরিষ্কার হলো যে আমাদের যে এখন যে সরকার, অনেক উতরাই পার হয়ে যে সরকার এসেছে, আপনারা সবাই ওই ভূমিকায় আছেন। এখন তো মেরুদণ্ড শক্ত করে আমাদের শিক্ষাকে সঠিক পথে নিয়ে আসতে হবে, এই একটা সুযোগ তো আমাদের এসেছে। শুনবো আবার আপনার কথা। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য। আর একটা ছোট্ট বিরতি, ধন্যবাদ।
সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আবার ফিরে এলাম আলোচনায়। আমাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইজন আলোচক আছেন। আশা করি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান শুনবেন। স্যার, আমরা যে কথাগুলো বলছিলাম এতক্ষণ, এখন আমরা একটু এর সমাধানে যেতে চাই। আমরা দেশ বিদেশের কথা বললাম, আমাদের দেশের সমস্যা চিন্তা করলাম, আলোচনা করলাম, সরকারের যে দুর্বলতা আছে সেটাও আমরা তুলে ধরেছি, এবং প্রাইভেটাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ যে শিক্ষা অনুরাগী যারা, তারা যে শিক্ষাকে একটা ভূমিকা রাখছে, এটাও কিন্তু আমাদের জাতিগতভাবে স্মরণ রাখা উচিত। তো এখন পরিশেষে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ এবং এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ এবং শিশু বান্ধব বাংলাদেশ করার জন্য, শিশু শিক্ষার জন্য আপনার সুপারিশগুলো কি কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই সেটা হলো যে শিশু শিক্ষা যে আমরা দিচ্ছি বর্তমানে বাংলাদেশে, এটার 3-4টা ধারায় বিভক্ত হয়ে আছে। এটা বাতেন স্যার আমার চেয়ে আরো বেশি ভালো বলতে পারবে, যেহেতু স্যার বহুদিন ধরে এই নিয়ে কাজ করেছেন। জি। একটা ধারা হলো পিওরলি সরকারি ধারা, যেটা আমরা বলছি সরকারি প্রাইমারি স্কুল। তার একটা কারিকুলাম আছে, একটা সিলেবাস আছে, এটা একটা ধারা। কিন্ডারগার্টেন স্কুল, এই কিন্ডারগার্টেন স্কুলগুলোর মধ্যেও কিন্তু একটা কমন কিছু বিষয় আছে, কিন্তু এর মধ্যে সিলেবাসগুলো কিন্তু আবার বিভিন্ন স্কুলে বিভিন্ন মডিউলে চলে। তাহলে এটা ধারা। তারপর গেল সরকারি আপনার যে ইসলামী যে মাদ্রাসাগুলো আছে, ধর্মীয় শিক্ষা, যারা ধর্মীয় শিক্ষা, সেটার একটা কারিকুলাম আছে। আবার সেখানে যারা খারেজি মাদ্রাসা বলি বা আমরা কমি মাদ্রাসা বলি, তাদের নিজস্ব একটা আবার সিলেবাস আছে। অর্থাৎ তার শিশুদেরকে আমরা 4-5টা ভাগে বিভক্ত করে আমরা তাদেরকে শিক্ষা দান করছি একদম শুরু থেকেই 4 ধরনের বা একাধিক ধরনের। আমার আপত্তি নেই, কারণ ঠিক আছে, আমাদের মুরব্বীরা মনে করেছেন যে কি এগুলো এইভাবে করলে হয়তো আমাদের দেশের জন্য ভালো হবে। এখন সময় আসছে রিঅ্যাসেসমেন্ট করার জন্য। এখানে আমাদের ত্রুটিগুলো কোথায়? আমরা কি এর মাধ্যমে কি আমরা সবাই কি এক হচ্ছি, নাকি আমাদের মধ্যে শুরুতেই বিভাজনের দিকে তৈরি যাচ্ছি? হচ্ছে। দেশকে কি আমরা সংগঠিত করছি, নাকি দেশটাকে আমরা বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে? এই বিষয়টা বোঝার জন্য আমি মনে করি অচিরেই একটা শিশু শিক্ষা কমিশন, সেটার 3-4টা সাব কমিশন থাকতে পারে, সাব কমিটি থাকতে পারে। একটা শিশু শিক্ষা কমিশন যদি হয়, তাহলে সেখানে আলেমুল আমাদের পক্ষ থেকে এক্সপার্টরা থাকবেন, কবি মাদ্রাসার যারা সম্মানিত শিক্ষকরা আছেন তাদের প্রতিনিধিরা থাকবেন, যারা কিন্ডারগার্টেন স্কুলগুলো চালাচ্ছে প্রাইমারি সকল ক্ষেত্র থেকে বিশেষজ্ঞদের ডেকে নিয়ে টিম করে তাদের মতামত নিয়ে এই শিশু শিক্ষাটাকে সাজানোর দরকার আছে, যাতে করে এর মধ্যে একটা ঐক্য তৈরি হয়। এই শিশু শিক্ষাটা যখন শেষ হবে কোথায়? আমেরিকানরা বলা হচ্ছে কি এলিমেন্টারি স্কুল শেষ হলে তারা মিডল স্কুলে যায়, মিডল স্কুল থেকে গেলে হাই স্কুলে যায়। আমরা যেটা কলেজ বলি ওটা তাদের তারা হাই স্কুল বলে। তাদের মনে কোনো কথা নেই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি। তাহলে এলিমেন্টারি যে স্কুল, প্রাইমারি যে স্কুল সেকশন, প্রথম 4-5 বছর 6 বছর পর্যন্ত এই শিক্ষাটার মধ্যে একটা সমন্বিত কাঠামো দাঁড় করার দরকার আছে। কারণ এই শিক্ষাটা মৌলিক, এটার উপরে ভিত্তি করে সে পরবর্তী ধাপে সে যাবে। এটার জন্য বলছি আমি, সরকারের যে কমিশন করার সিদ্ধান্ত নেয়, তেলের জন্য আপনাদের বাজার দিতে হবে। আমি মনে করি দেশের সম্পদের অভাব নাই, আসলে অভাব নেই। আমাদের এখন বর্তমানে প্রায় $500 বিলিয়ন ইকোনমি। এখন বর্তমানে আপনি ইন্টারনেট সার্চ পাবেন $500 বিলিয়ন ইকোনমি, ইজ এ কোয়াইট বিগ ইকোনমি। সুতরাং টাকার কিন্তু অভাব নাই। এবং এই শিক্ষার কথা যদি আমরা বিদেশিদেরকেও ইনভলভ করতে পারি, তাহলে বিদেশ থেকেও টাকা কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য সেটা আসবে। পৃথিবীর বহু দেশ কাছে আমাদেরকে যে শিক্ষা খাতে বিনিয়োগ তারা করতে চায়, তাহলে এটা একটা পার্ট গেল। দ্বিতীয় হলো, এই সংসদের মেয়াদকালেই আমি আপনার মাধ্যমে স্যার জাতীয় সংসদকে অনুরোধ করব যে আপনারা শিক্ষার জন্য, শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য আপনারা একটা দাবি তোলেন যে আলাদা একটা সেশন করেন, পার্লামেন্টারি সেশন।
সবাই সেখানে কন্ট্রিবিউট করুক, এটা বাজেটারি পার্ট হোক, কারিকুলামের উপরে হোক। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, তাহলে মেরুদণ্ড ঠিক করতে গেলে পার্লামেন্টে কত কিছু আলোচনা হয়। এবং প্রায় সেশনে দেখি পয়েন্ট অফ অর্ডার দিতে গিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে অনেক কথা বলতে গিয়ে সময় যাচ্ছে। এই টাকার মালিক তো আমরা সবাই মেনে দিচ্ছি। আপনারা আলাদা করে একটা শিক্ষার উপরে একটা সেশন করেন, সেটা 7 দিন চলুক, 10 দিন চলুক, সবাই তাদের মতামত দিক। এবং সেখানে যদি আপনারা মনে করেন দেশের শিক্ষাবিদদেরকে ডেকে শুনানি করবেন, সেটা করতে পারে। এটা আমার একটা স্পেসিফিক উদাহরণ থাকবে। লাস্টে যেটা বলবো সেটা হলো বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য জাতিকে বিভাজনের দিকে নিয়ে যাবে। লাস্ট যে কথা সেটা হলো সবাইকে উচ্চশিক্ষা নেওয়ার দরকার নাই। আমাদেরকে প্রাইমারি শিক্ষা শেষের পর থেকেই আমাদেরকে মেজরিটি মানুষকে কারিগরি শিক্ষার দিকে নিতে হবে, মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য। সে ড্রাইভার হোক, সে মেকানিক হোক, সে চায়ের দোকানের মালিক হোক, সে ফল বিক্রেতা হোক, যার যে পেশাভিত্তিক তার যদি আমি টেকনিক্যাল সাবজেক্টগুলোতে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মসংস্থানের জন্য যেমন সুযোগ তৈরি হবে, এটা দেশের থেকে যখন বিদেশে তাদেরকে আমরা কর্মসংস্থানের জন্য পাঠাবো, সেখানেও সে কিন্তু অনেক বেশি আয় উপার্জন সেটা করতে পারবে। এই বলে আমি আজকে ধন্যবাদ আপনাকে। আমরা আরো একদিন এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার, আপনি শুনলেন আজকে ওনার কথা এবং আপনি অনেক মূল্যবান কথা বললেন। এবং আমাদের যে এখন বর্তমান যুগে আপনার এক্সাম্পল কিন্তু আছে, শুধু বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করিয়ে নেওয়ার মতো কমিশন বা টিম করে কাজ করা যেতে পারে। তো বাংলাদেশে একটা বিশেষ করে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ক্ষেত্রে, একটা হলো মাদক আর একটা হলো স্মার্টফোন। অনেকেই মনে করি আমরা এই যে শিশু শিক্ষার ক্ষেত্রে বা যে টিচার যারা, তারা যেন ধূমপান না করে এবং স্মার্টফোনটা যেখানে নিষেধ থাকে, কিন্তু স্মার্টফোনটাকে কিন্তু সরকারও কন্ট্রোল করতে পারে, শুধু শিশুদের জন্য না, পুরো সমাজের মধ্যেই এটা একটা ব্যাড ইফেক্ট তৈরি করছে। তো এই বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা এবং শিক্ষা নিয়ে আপনি যা ভাবছেন, তা আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে সংসদে গিয়ে এগুলো বলার। আশা করি আপনি এগুলো তুলে ধরবেন। আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটু আমাদের সব আলোচকের কথার সূত্র ধরে কয়েকটা কথা একটু বলতে চাই, সামগ্রিক একটা কথা। আমরা যদি আমাদের শিশু শিক্ষার মান উন্নয়ন করতে চাই, জি স্যার, আমাদেরকে, আমি মনে করি আমার দৃষ্টিতে আমাদের যারা শিক্ষক আছে তাদের মান উন্নয়ন করতে হবে। মান উন্নয়ন করতে হলে তাদের সমাজে মর্যাদা দিতে হবে। সবচেয়ে মর্যাদা মানে এই যে পেশা আছে, এই পেশাগুলোর মধ্যে এখন কিন্তু শিক্ষক একটা সম্মানজনক পেশা, সম্মানিত পেশা, কিন্তু সামাজিক মর্যাদার দৃষ্টিতে সেইভাবে দেখা হয় না। কেননা আমাদের সমাজে রোজগারের সঙ্গে একটা মানুষের মান মর্যাদার সম্পর্ককে সম্পর্কিত করা হয়। এই দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। পরিবেশগত উন্নয়ন করতে হবে। পরিবেশগত উন্নয়ন বলতে পৃথিবীর যে দেশগুলো তারা উন্নত করেছে, তাদের বাচ্চাদেরকে তারা একটা আনন্দমুখর পরিবেশে যাতে পড়াশোনা করতে পারে, সেই রকম একটা ক্লাসরুমের আবহ সৃষ্টি করে, যেটা আমাদের নাই। তারা যেন স্কুলে যেতে বোর ফিল না করে, বা যতক্ষণ থাকবে সেখানে তারা যেন আনন্দ চিত্তে থাকে। প্রাইমারি লেভেলে এই মুখস্থ নির্ভর, পরীক্ষা নির্ভর, টেক্সট বুক নির্ভর পড়াশোনাটাকে পরিবর্তন করতে হবে। টেক্সট বুক মানে বই থাকবে, ছবিও থাকবে, ভাষাও থাকবে, বিভিন্ন অ্যাক্টিভিটিজের সুযোগ থাকবে। ব্যবহারিক শিক্ষা, ইন্টারঅ্যাক্টিভ শিক্ষার মাধ্যমে বাচ্চাদেরকে ক্রিয়েটিভ শিক্ষার মাধ্যমে সবচেয়ে বড় কথা হলো আনন্দজনকভাবে পরিবেশটা। যেমন জাপানের ব্যাপারে শুনেছি যে তাদের টার্গেটই হচ্ছে নীতি নৈতিকতা ও শৃঙ্খলা শেখানো, বেসিক লেভেলে, ছোট থেকে, খুব একটা পড়াশোনা করে না, প্রাইমারি থেকে তারা শেখায়। আমরা যখন শিশু শিক্ষা যে বইটার কথা বললাম, আপনারা হয়তো তার পরের ওই যে আদর্শ লিপি পেয়েছেন, কিন্তু আমাদের সময় ছোট্ট একটা এর চেয়ে একটু বড় সাইজ পাতলা 10-12 পৃষ্ঠা একটা বই ছিল, নামে শিশু শিক্ষা, লেখক ছিল মদন মোহন তর্কালঙ্কার, যেখানে আমরা ওই যে মানে অক্ষর গানের পরে করো 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 ধরো 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 এইভাবে পড়তাম। শেষের দিকে ছিল কিছু নীতিকথা, কানাকে কানা খোরাকে খোরা বলিও না। এই যে ভাষা জ্ঞান,
কথাবার্তার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজ শেখানো, উচ্চারণ শেখানো, তারপরে কিছু নীতি নৈতিকতা এবং শৃঙ্খলা। শৃঙ্খলা কি? আমি খেলাম একটা উচ্ছিষ্ট অংশটা যেখানে সেখানে ফেলবো না। জাপানের ছেলেমেয়েরা ক্লাসরুম নিজেরা পরিষ্কার করে, যতটুকু জানি, টয়লেট সহ নিজেরা পরিষ্কার করে। কেন করে? এটা তার ব্যক্তিগত জীবনে, এটা তার কাজে লাগবে, তাকে বাসা বাড়িতে টয়লেট পরিষ্কার করতে হবে। আমাদের দেশে আমরা এগুলোকে সহজে আমরা এগুলোকে সংযোগ করতে পারি। আমাদের এই যেটা আপনার প্রশ্নটা যেটা ছিল যে সেটা সময় খুব একটা হবে না, হ্যাঁ, মানে এটা হলো কি, এটাকে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। তো পৃথিবীর অনেক দেশ আছে, সরকারের মধ্যেই আপনি আছেন বলা যায়। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ স্যার, আপনাদেরকেও ধন্যবাদ, এবং দেখা হবে আগামী শুক্রবার রাত 11টায় মুক্তির কথা শুধুমাত্র নিউজ 24-এ। আল্লাহ হাফেজ।